আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিও যে টপিকস রেখেছি সেটা হচ্ছে কম সময়ে অল্প পরিশ্রমে সেলর বিজনেস আইডিয়া। হ্যাঁ, আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমার আপুরা আমার যে ভিডিওর কমেন্টসে এসে প্রশ্নগুলো করেন, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দেব। তো আমার আপুরা যে সকল প্রশ্নগুলো আমাকে করে থাকেন সেগুলো হলো, কোথা থেকে আমি কাপড় আনি? ২ নম্বরে যেটা বলেন সেটা হচ্ছে আমি কোথায় সালোয়ার গুলো বিক্রি করে থাকি। ৩ নম্বরে যেটা প্রশ্ন করেন সেটা হচ্ছে কত টাকা দিয়ে সালোয়ার গুলো বিক্রি করে থাকি। আর ৪ নম্বরে যেটা বলেন সেটা হচ্ছে সালোয়ার বানিয়ে কত টাকা আমার খরচ হয়। আর ৫ নম্বরে যে বিষয়টা বলেন সেটা হচ্ছে কি ব্র্যান্ডের বা কোম্পানির কাপড় দিয়ে সালোয়ার বানিয়ে থাকি। তো এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আমার আপুদের বলে দেব। তো ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে কোথা থেকে আমি কাপড় আনি। প্রিয় আপুরা, তবে ভিডিও প্রথমে বলে দেই যে আমার এই ভিডিওতে যে আমি কাপড়টা বানাচ্ছিলাম, মানে ড্রেসটা বানাচ্ছিলাম, এটাও একটা প্লাজো বানাচ্ছিলাম। তো এই প্লাজো বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ এই প্লাজোটা বানাতে বেশি একটা সময় লাগে না। তো আমার দর্জি আপুরা যারা আছেন তাদের মধ্যে কাদের কাদের এই প্লাজোটা বানাতে ভালো লাগে তো কমেন্টসে বলবেন। যাই হোক, ভিডিও প্রথমেই বলে নেই, কারণ হচ্ছে আমি যে বিষয়ে আলোচনা করব আজকে একটু ভালো করে আলোচনা করতে হবে। আমার ভিডিওর যে আলোচনা সেই আলোচনা করতে গেলে আমার যে কথাটা সেই কথাটাই আমি বলতে ভুলে যাই মাঝে মাঝে। তো সেটা বলে নেই, তা হচ্ছে আমার এই ভিডিও থেকে যদি আমার আপুরা উপকৃত হন এবং আমার আপু এবং ভাইয়াদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে রাখবেন, যাতে করে যে নতুন নতুন ভিডিও আমি ছাড়ি সেটা আপনাদের কাছে চলে যায়। তো আলোচনাটা শুরু করি, তা হচ্ছে কোথা থেকে আমি কাপড় আনি। হ্যাঁ প্রিয় আপুরা, আমি যে উম, আমার যে এখানে আমি বসবাস করি সেইখান থেকে কিন্তু আমার যে বাজার সেই বাজারটা কিন্তু বেশি দূরে নয়। ধরুন ১ মাইল থেকে ১.৫ মাইল হবে। তো আমি তো গ্রামের মধ্যে থাকি, যার কারণে আমি আমার যে বাজার সেই বাজার থেকে যদি কাপড় নিয়ে এনে বিক্রি করি তবুও কিন্তু আমার বিক্রি হয় মাত্র ১ থেকে ১.৫ মাইল। তো যাই হোক, আমি যে কাপড়গুলো আনি সেটা হচ্ছে আমার যে নিকটস্থ দোকান আছে সেই দোকান, মানে ওই বাজার থেকেই কাপড় আনি। পাইকারি অনেক কাপড়ের দোকান আছে, সেখান থেকে আমি কাপড়গুলো থান হিসাবে নিয়ে আসি। তো প্রিয় আপুরা, আমার কাছে এই প্রশ্নটা অনেকেই বলে থাকেন, আমি কিন্তু যে ঢাকায় যে কিংবা অন্য কোনোখানে যে কাপড় নিয়ে আসবো তা আনি না, আমার এই নিকটস্থ দোকান থেকেই নিয়ে আসি। তো আপুরা, যদি আপনারা আপনাদের পাশে বাজারে থেকে যদি কাপড়গুলো আনেন তাহলে হয় কি, ওটা কিন্তু আপনি দেখে শুনে হাতে নিয়ে সুন্দরভাবে নিয়ে আসতে পারেন এবং বুঝে শুনেও নিয়ে আসতে পারেন। আর দোকানদারের সাথে কিন্তু কথা বললে অনেক কিছুই জানায় এবং বোঝা যায় কোন কাপড়টার কোন দাম, সেটাও কিন্তু আপনি দেখে শুনে আনতে পারেন। তো যাই হোক, এইভাবে কাপড় আনলেই কিন্তু ভালো হয়। অনেক আপুরাই আমাকে বলেন যে আপু আপনি একটা পেজের নাম দেন কিংবা পেজের বিষয়টা বলেন যে আমি কোন পেজ থেকে কাপড় আনবো। প্রিয় আপুরা, আপনাদেরকে বলছি আপনারা কখনোই প্রাথমিক অবস্থায় কোনো পেজ থেকে কাপড় আনবেন না, কিংবা অনলাইন থেকে যারা দোকানে বিক্রি করে তাদের থেকেও কাপড় আনবেন না। আপনারা প্রাথমিক অবস্থায় দেখে শুনে সুন্দরভাবে কাপড়টা আনার চেষ্টা করবেন। তো ২ নম্বর যে বিষয়টা, আমি কোথায় সালোয়ার গুলো বিক্রি করে থাকি। প্রিয় আপুরা, আমি কিন্তু বাড়ির আশেপাশে সালোয়ার গুলো বিক্রি করে থাকি। আবার দেখা যায় কখনো কখনো বাজারে গিয়েও সালোয়ার গুলো বিক্রি করে আসি। আমার বাড়ির আশেপাশে যদি সালোয়ার গুলো বিক্রি করি তাতে কিন্তু আমার যে লভ্যাংশ সেটা কিন্তু ভালো আসে। আর বাজারে যদি বিক্রি করি সেটা আমাকে পাইকারি করে দিতে হয়, যার কারণে আমার যে লভ্যাংশ সেটা কিন্তু বেশি আসে না।
তাই আমি দেখেছি যে বাড়ির আশেপাশে যে আমার কাস্টমাররা আছে তারাই কিন্তু আমার যে সালোয়ার গুলো আমি বানিয়ে রাখি সেগুলো নিয়ে যায়। শুধু যে সালোয়ার তা না, আমি এর সাথে বাচ্চাদের পোশাকগুলো, বাচ্চাদের যে প্যান্ট সেইগুলো, ফতুয়া এগুলোও কিন্তু দেখা যায় যখন সময় পাই আস্তে আস্তে বানিয়ে রাখি, সেগুলোও বিক্রি হয়ে যায়। তো ৩ নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে কত টাকা দিয়ে সেলার গুলো বিক্রি করে থাকি। হ্যাঁ প্রিয় আপুরা, আমি কিন্তু অনেক জায়গায় বলেছি এবং আমার প্রিয় আপুরা অনেক কমেন্টসে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কত টাকা দিয়ে এই সালোয়ার গুলো বিক্রি করে থাকি। প্রিয় আপুরা, আমি বাসায় যে সালোয়ার বিক্রি করি সেটা 220 টাকায় কিন্তু বিক্রি করে থাকি। সাধারণ যে প্লাজো, আমি এখন যে প্লাজোটা বানাচ্ছি এটা কিন্তু সাধারণ প্লাজো। তো এই প্লাজোটাই কিন্তু আমি 220 টাকা করে বিক্রি করে থাকি। আর যদি দোকানে নিয়ে যায় বিক্রি করি তো তারা কখনোই আমাকে 220 টাকা দেবে না। তারা হচ্ছে আমার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করবে। তো তো আমার কাছ থেকে যদি কেনে তারা কিন্তু পাইকারি কিনে নেবে। তো আমি তখন কিন্তু পাইকারি যদি ওনাদের কাছে বিক্রি করি সেটা 180 থেকে 190 টাকায় আমাকে বিক্রি করতে হয়। তাহলে কিন্তু আমার যে লাভ, সেই লাভের অংশটা অনেকটাই কমে যায়। যার কারণে আমি যতটা পারি ততটাই আমি বাসায় বিক্রি করার চেষ্টা করি। তো প্রিয় আপুরা, আপনারা কিন্তু এই বিষয়ে আমাকে অনেক প্রশ্ন করে থাকেন। তো প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ৪ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমার একটা প্রিয় আপু, নাম মেনশন করব না, আহ নাম মেনশন না করে আমি বলি যে তিনি আমাকে কমেন্টসে বলেছেন যে আপু সালোয়ার বানিয়ে তোমার কত টাকা খরচ হয় আর বিক্রি করো কত টাকায়। তো বিক্রি করি কত টাকায় সেটা তো আগেই বলে দিলাম। আর আমার সালোয়ার বানিয়ে আমি কত টাকা আমার খরচ হয়। প্রিয় আপুরা, আমি যদি 60 টাকা সাপোজ বলছি, এক একটা কাপড়ের এক একটা দাম হয়, তো আমি 60 টাকাই ধরি। 100 যদি 60 টাকা গজ কাপড় আমি কিনি, তো সেখানে আমার কিন্তু যে সাধারণ প্লাজোটা বানাই সেই সাধারণ প্লাজোটা আহ, মোট কাপড়ের খরচ আসে হচ্ছে 137 টাকা সামথিং, একটু বেশি হবে। তো আমি যদি কারেন্টে যে কাজ করি সেই কারেন্টের খরচ, রাবারের খরচ সব মিলে যদি আমি হচ্ছে 145 থেকে 50 টাকা ধরি, তো আমি কিন্তু বিক্রি করি 220 টাকা। তো আমার ধরেন যে 70 টাকা কিন্তু থেকে যায় যদি 60 টাকা গজ কাপড় আনি। হ্যাঁ, তো আমার 70 টাকা কিন্তু থেকে যায়। আর বাজারে বিক্রি করলে কখনোই কিন্তু আমার এত টাকা থাকে না, যার কারণে আমি বাসায় বিক্রি করার চেষ্টা করি। তো প্রিয় আপুরা, আপনারা যদি কাপড় কিনে এভাবে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও অনেক লাভ হবে। আর আপনারা অনেকেই বলেন, আমার কমেন্টসে এসে বলেন আপু যে আমি যে সালোয়ার গুলো এগুলো আমি বানিয়ে আপনার কাছে দিতে চাই। প্রিয় আপুরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কেন আমার কাছে সালোয়ার বানিয়ে দিবেন? আর আপনাদের বাড়ি তো কতটুকু অনেক দূরে, সেইখান থেকে আপনি যে সালোয়ার বানিয়ে দিবেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সালোয়ার গুলো নিলাম। তো নেওয়ার পরে আমি অবশ্যই আপনার কাছ থেকে খুচরা মূল্যে নেব না, আপনার কাছ থেকে আমি পাইকারি মূল্যে নেব। তো একটা সালোয়ার থেকে আপনি কয় টাকা লাভ করবেন বলেন? 180 থেকে যদি 90 টাকাও নেই তো অল্প কিছু লাভ করবেন। তারপরে আপনাকে কি করতে হবে? কুরিয়ার যে খরচটা সেটা সেটা দিতে হবে। তাহলে বলুন তো আপু, এত দূরে কি বিক্রি করা যায়? কখনোই যায় না। সেই জন্য প্রিয় আপুদের বলবো যে আপনারা এইসব চিন্তা বাদ দিয়ে আপনারা নিজেই মালিক হন। আপনি যে সালোয়ার গুলো বানাবেন সেটা আপনার বাড়ির আশেপাশে হোক, আর যে বাজারে গিয়ে হোক, কিংবা আপনার যে মাদ্রাসা গুলো আছে সেখানেও নিয়ে যেয়ে বিক্রি করতে পারেন। এই বিষয়ে কিন্তু আমি আমার অন্যান্য যে সালোয়ার বিষয়ে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কিন্তু সুন্দরভাবে বলার চেষ্টা করেছি। তবু আজকে বলে দেই, তা হচ্ছে আপনি যদি আহ কোনো বাচ্চার মা হয়ে থাকেন, কিংবা আপনার যদি কোনো বাচ্চা থাকে, স্কুলে যেও কিন্তু আপনি এগুলো সেই বাচ্চার মানে আপনার বাচ্চার যে ফ্রেন্ডরা আছে তাদের অভিভাবক কিংবা যে
ম্যাডামরা আছে তাদের কাছেও কিন্তু আপনার ব্যবসা সম্বন্ধে বলতে পারেন। প্রিয় আপুরা, এই বিষয়ে কিন্তু কখনোই লজ্জা করবেন না। লজ্জা করলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আপনি চুরি করছেন না, আপনি ব্যবসা করছেন। তাই বলছি প্রিয় আপুরা, প্রচার করুন, প্রচারেই প্রসার হয়। যাই হোক, এইখানে যে কাপড়গুলো আমি দেখাচ্ছিলাম, তো এই কাপড়ে যে কি ব্র্যান্ডের সেটা আমি বের করার চেষ্টা করছিলাম। তো আমি কিন্তু কয়েকটা ব্র্যান্ডের কাপড়গুলো ব্যবহার করে থাকি। তো এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের হয়, আর হচ্ছে আমার যে কাস্টমাররা তারা কিন্তু এই কাপড়গুলো নিয়ে কখনোই বলে না যে এগুলো রং ওঠে। যাই হোক, এখানে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে চায়না পপলিন। তো আমি ইউনিক চায়না পপলিন এটা লেখা আছে। তো এই চায়না পপলিনটা আমি ব্যবহার করি। আর এই যে এইগুলো দেখছেন, এইগুলো হচ্ছে যে জোনাকি পপলিন আছে। এই যে দেখাচ্ছে এটা ইনটেক ছিল। এটা আহ, মানে আমার একটা অর্ডারই আসছিল, যার কারণে এটা হচ্ছে কাটবো। আর যার কারণে হচ্ছে আমি বের করেছিলাম। তো ভাবলাম যে আমার প্রিয় আপুদের একটু ভালোভাবে দেখিয়ে দেই, যা সেই জন্য আর কি দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে জোনাকি পপলিন। আমি এই জোনাকি পপলিনটা কিন্তু বেশি বেশি ব্যবহার করি। আরেকটা ব্যবহার করতাম, সেটা হচ্ছে দুর্গা দুর্গা পপলিন। তো এই দুর্গা পপলিনটা আগে ভালো ছিল, এখন কিন্তু সেটা আর ভালো নেই। ও কোম্পানি মানে ওই কাপড়টার মানটা নষ্ট করে ফেলেছে, যার কারণে আমি ওইটা এখন আর আনি না। ওটা অবশ্য অনেক দাম কম। আর হচ্ছে আহ যে মানটা, সেই মানটাও ভালো না, যার কারণে আমি দেখি যে আমি আশেপাশে যেহেতু বিক্রি করি, সেহেতু অত খারাপ কাপড় তো আমি বিক্রি করতে পারি না। আর আশেপাশে হোক আর যেখানেই হোক, ব্যবসায় সততা থাকতে হবে। সততা না থাকলে আপনি সেই ব্যবসা বেশি দিন টিকাতে পারবেন না। তাই আপনি সবসময় কিন্তু চিন্তা করবেন যে একটু টাকা যদি বেশি হয় তাও ভালো মানের কাপড় আনতে। তো আমি সবসময় কিন্তু একটু ভালো মানের কাপড় আনার চেষ্টা করি। আমি দেখেছি অনেক ব্যবসায়ীরাই কিন্তু এভাবে অল্প টাকায় কম মানের মানে খারাপ কাপড় এনে বিক্রি করে। তো সেই ব্যবসা কিন্তু বেশি দিন টেকে না। আপনার ব্যবসা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলুক, আস্তে আস্তে চলুক, তবুও কিন্তু আপনার ব্যবসা একদিন না একদিন প্রচার এবং প্রসার হবে। আপনি উম কোনো কাপড় যদি কেনেন, সেটা অবশ্যই অবশ্যই ভালো মানের কাপড় আনবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার প্রচার এবং প্রসার হবেই হবে। অন্য জায়গায় যদি চলেও যায়, তারপরেও আপনার কাছে আবারও ঘুরে ফিরে আসবে। এটা আমি প্রমাণিত, আমি দেখেছি। অন্য কেউ যদি খারাপ কাপড় অল্প দামে বিক্রি করে, সেই কাপড় কিছুদিন ব্যবহার করার পরে ওই কাস্টমাররা কিন্তু আবার ফিরে আমার কাছেই আবার চলে আসে। তাই বলছি প্রিয় আপুরা, আপনারা যখন কোনো একটা ব্যবসা করবেন, সেটা সততার সাথে করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি উত্তর উত্তর সেই ব্যবসা থেকে বেনিফিট পাচ্ছেন। প্রিয় আপুরা, এইখানে যে আমি কাপড়গুলো এনেছিলাম, তো আমার কাপড়গুলো প্রায় শেষের দিক হয়ে গিয়েছিল। তো অনেকদিন যাবত আমি কাপড় আনার চেষ্টা করছি, কাপড়গুলো আনবো। তো আসলে সময় পাচ্ছি না, যার কারণে আমি বাজারে যেতে পারছি না। আমি বাজারে গেলে কাপড় কিনলে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা ধারণ করে আমার প্রিয় আপুদের দেখাবো যে আমি কি কাপড় আনি এবং আমাদের বাজারটা কি রকম হয়। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।